আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আজকে আমরা জৈব রসায়নের ৫ নাম্বার লেকচার শুরু করব। তো গত ক্লাসে আমরা গাঠনিক সমানুতা দেখছিলাম। আজকে আমরা কথা বলবো ত্রিমাত্রিক সমানুতা নিয়ে। আমরা গত ক্লাসে দেখছিলাম সমাণু ২ ধরনের হইতে পারে। একটা গাঠনিক সমাণু এবং আরেকটা ত্রিমাত্রিক সমাণু। তো আজকে আমরা মেইনলি ত্রিমাত্রিক সমাণু নিয়ে কথা বলবো। তো চলো শুরু করি, হ্যাঁ? ওকে। তো ত্রিমাত্রিক সমাণু আবার ২ ধরনের। ত্রিমাত্রিক সমাণু আবার ২ ধরনের। নাম্বার 1 আমার জ্যামিতিক সমাণু। জ্যামিতিক সমাণু। নাম্বার 2 আমার আলোক সমাণু। আলোক সমাণু। ওকে, তাহলে আমরা বললাম যে ত্রিমাত্রিক সমাণু ২ ধরনের। একটা জ্যামিতিক সমাণু আর একটা আলোক সমাণু। তো এখন আমরা এই দুইটাকে আলাদা আলাদা করে পড়ব। তো প্রথমে আমরা পড়ব জ্যামিতিক সমানুতা। ওকে, জ্যামিতিক সমানুতা। তো জ্যামিতিক সমানুতা হওয়ার জন্য ২টা শর্ত থাকা আবশ্যক। কয়টা শর্ত? মনে রাখবা ২টা শর্ত। কয়টা শর্ত? ২টা শর্ত। ১ নাম্বার শর্ত যে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন হবে না। তার মানে কার্বন কার্বন মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। মুক্ত ঘূর্ণন সম্ভব নয় মানে যাদের ধরো আমি যদি সহজ ভাষায় বলি, যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থাকে তাহলে ধরো মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। ঠিক আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে তুমি ধরে নেবা সেটা মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। ২ নাম্বার কথা কার্বনের দুই হাতে কার্বনের দুই হাতে এই যে বাকি ২ হাত, এই ২ হাতে ভিন্ন জিনিস থাকা লাগবে। ভিন্ন জিনিস থাকা লাগবে। ওকে, ভিন্ন জিনিস থাকা লাগবে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি ধরো কার্বন কার্বন ডাবল বন্ড, একটাতে ধরলাম ডি, একটাতে ধরলাম ধরো বি, একটাতে ধরলাম এ, একটাতে ধরলাম এ। তাহলে এটার জ্যামিতিক সমাণু আছে কিনা আমি যদি তোমাকে বলি, তাহলে তুমি একটু খেয়াল করো তো ভাই। এখানে ডি, এখানে বি, হ্যাঁ ভিন্ন জিনিস আছে, বাট এই কার্বনের বেলা এখানেও এ, এখানেও এ, ভিন্ন জিনিস নাই। তাহলে বলছে কি ভিন্ন জিনিস থাকা লাগবে। তাহলে এটা যেহেতু নাই তাহলে এটা হবে না, এটা জ্যামিতিক সমাণু হবে না। ওকে, তো তারপরে আমরা যদি আরো কিছু দেখাই, যেমন যদি কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানে ধরো এ, এখানে বি, এখানে ধরো এ, এখানে ধরো বি, এরকম যদি হয় তো তখন কি হবে? তো দেখো এখানে এ, এখানে বি, হ্যাঁ ২ হাতে ভিন্ন জিনিস আছে। এখানে বি, এখানে এ, হ্যাঁ ২ হাতে ভিন্ন জিনিস আছে। তাহলে হ্যাঁ এটা হবে, এটা হবে। ওকে ওকে, তো আমরা যদি ধরো আরো কিছু উদাহরণ দেই, যেমন ধরো কার্বন কার্বন ডাবল বন্ড, এক হাতে আমি দিয়ে দিলাম বি, এক হাতে ধরো এ, এক হাতে এ, এক হাতে পি, এরকম কিছু দিয়ে দিলাম। তো তখন হবে কিনা? দেখো এখানে এক হাতে বি, এক হাতে এ, ভিন্ন জিনিস আছে। এক হাতে বি, এক হাতে এ, হ্যাঁ ভিন্ন জিনিস আছে। তাহলে এটা হবে, এটা হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি আরো কিছু উদাহরণ দিই, যেমন ধরো সি সি, একটা দিলাম ডি, একটা দিলাম সি, একটা দিলাম এ, একটা দিলাম বি। তো এবার একটু খেয়াল করি যে এক হাতে ডি আছে, এক হাতে সি আছে, হ্যাঁ ভিন্ন জিনিস আছে। এক হাতে বি আছে, এক হাতে এ আছে, হ্যাঁ ভিন্ন জিনিস আছে। তাহলে এইটাও হবে। তাহলে এগুলার আমার জ্যামিতিক সমানুতা আছে। ওকে, আচ্ছা, তো এবার একটা জিনিস খেয়াল করি, যদি আমি বলি যে কার্বন, একটু উপরে লিখি,
কার্বন কার্বন, এক হাতে দিলাম হাইড্রোজেন, এনে দিলাম হাইড্রোজেন, এনে দিলাম ক্লোরিন, এনে দিলাম ক্লোরিন। মনে রাখবা হাইড্রোজেন এবং কার্বনের যেই বন্ধন, এটা খুবই কি হয়, খুবই মানে ছোট হয়। মানে ত্রিমাত্রিক বিন্যাস যদি আমরা একটু খেয়াল করি, আমরা আজকে পড়তেছি তো হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস, তাই না? ত্রিমাত্রিক সমানতা পড়তেছি। তাহলে ত্রিমাত্রিক কাঠামো যদি আমরা একটু খেয়াল করতাম, মানে আমরা যদি হয়তো 3D কাঠামো দেখতাম, তাহলে হয়তো বা জিনিসটা আরো ভালো মতন বুঝতে পারতাম। তারপর আমি একটু বলে দিই যে কার্বন এবং হাইড্রোজেনের যে বন্ধন, যেই এটা অনেকটা ছোট, ঠিক আছে? অনেক ছোট হয়। কিন্তু কার্বন এবং ক্লোরিন বা অন্য কিছু যদি নেই, তাহলে সেটা অনেক বড় হয়, ঠিক আছে? সেটা অনেক বড় হয় বন্ধনটা। তো এবার একটু খেয়াল করি যে এটা সিস টার্ম কিনা। কার্বনের 2 হাতে 2টা ভিন্ন জিনিস আছে, হ্যাঁ সিস। সরি, এটা জ্যামিতিক সমাণু কিনা এবং 2 হাতে 2টা জিনিস আছে, তাহলে এটা হচ্ছে জ্যামিতিক সমানুতায় অন্তর্ভুক্ত। আচ্ছা, ভালো কথা। জ্যামিতিক সমানুতা এটা হচ্ছে পড়ে, ভালো কথা। এখন যদি এরকম থাকে যে এই এদিকেও এইচ এদিকেও এইচ, মানে যদি নিচের দিকে সবগুলো একই থাকে এবং উপরের দিকেও যদি একই থাকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে সিস। কি বলি? সিস। ঠিক আছে, সিস। যদি হচ্ছে নিচের দিকে সেম থাকে এবং উপরের দিকেও সেম থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সিস। কিন্তু যদি এরকম থাকে, যদি এরকম থাকে, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এরকম যদি থাকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ট্রান্স। ট্রান্স, ঠিক আছে? তার মানে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এরকম যদি থাকে, মানে এক পাশেই সবগুলো যদি থাকে, তখন আমরা বলি সিস। আর যদি এরকম বিপরীত পাশে থাকে, তখন আমরা বলি হচ্ছে ট্রান্স। ঠিক আছে? তো এই কারণে আসলে জ্যামিতিক সমাণুকে অনেক সময় সিস ট্রান্স সমাণু বলা হয়ে থাকে, ঠিক আছে? এটাকে অনেক সময় সিস ট্রান্স সমাণু বলা হয়ে থাকে। সিস ট্রান্স সমাণু, সিস ট্রান্স সমাণু বলা হয়ে থাকে। তো এবার আমরা হচ্ছে একটু খেয়াল করি যে সিস সমাণু যদি খেয়াল করি, জিনিসটা হচ্ছে এরকম না, এরকম, ঠিক আছে? এরকম, মানে হাইড্রোজেনের বন্ধন তো খুবই ক্ষুদ্র, তাহলে আমরা এটাকে আপাতত নেগোশিয়েট করি, মানে এটাকে আমরা হচ্ছে ধরি না, আপাতত এটাকে আমরা ধরলাম না। আমরা শুধু ক্লোরিন এবং হচ্ছে এই কার্বনের বন্ধনগুলোকে করতেছি, বিবেচনা করতেছি। যেহেতু কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন আমি বলছি খুবই ছোট হয়, তাহলে কার্বন এবং ক্লোরিনের বন্ধনকে আমি বিবেচনা করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে এরকম। আর এটার ক্ষেত্রে কীরকম হয়, ধরো ক্লোরিন, ক্লোরিন মানে এরকম, 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 এরকম হচ্ছে, তাই না? আর এটা হচ্ছে এরকম হচ্ছে। তো এখন দেখো, এদিকে একজন টানতেছে, এদিকে একজন টানতেছে। ফিজিক্সে পড়ছো না, ভেক্টর? এদিকে ধরে একজন টানতেছে, এদিকে ধরে একজন টানতেছে, তাহলে এটার লব্ধি হচ্ছে এরকম, এরকম তো এর লব্ধি হয়, তাই না? তো এখানে আসলে কি হইতেছে, এদিকে একজন এদিকে একজন, দুইজন দুই দিকে টানতেছে, তার মানে এখানে হচ্ছে একটা পোল সৃষ্টি হয়েছে, ডাইপোল। হ্যাঁ, ডাইপোল সৃষ্টি হয়েছে, পোল সৃষ্টি হয়েছে, এখানে একটা পোল সৃষ্টি হয়েছে। তার মানে এখানে আমার হচ্ছে দ্রাব্যতা বেশি, যেহেতু ডাইপোল সৃষ্টি হয়েছে, মানে দুইটা মেরু সৃষ্টি হয়েছে, দুইটা মেরু সৃষ্টি হয়েছে, তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে দ্রাব্যতা বেশি, দ্রাব্যতা বেশি। এবং আর কি কি বেশি? প্রতিসরণাঙ্ক বেশি, প্রতিসরণাঙ্ক বেশি। কেন বেশি? কারণ এখানে হচ্ছে মেরু বা পুল সৃষ্টি হয়েছে, মেরু বা পুল সৃষ্টি হয়েছে। তারপরে যেহেতু দ্রাব্যতা বেশি, তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে স্ফুটনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক বেশি। ওকে, তাহলে এই তিনটা জিনিস দেখলাম। এবং এখানে যদি একটু খেয়াল করি, দেখো একটা পরমাণুর সাথে যদি আরেকটা পরমাণু এখানে কানেক্ট হয়, তাহলে এরকমভাবে কানেক্ট হয় না, এরকমভাবে কানেক্ট হবে, এরকমভাবে কানেক্ট হবে। তাহলে এখানে একটু খেয়াল করে, এই যে এগুলা যে কানেক্ট হইতেছে না, খুবই কিন্তু মানে খাপে খাপ বলতে পারি, আমি বলতে পারি কি খাপে খাপ হয়েছে, তাই না? একদম খাপে খাপ ভাবে লেগে থাকতে পারে এরা, ঠিক আছে? একদম খাপে খাপ, তাই না? একদম খাপে খাপ ভাবে এরা সুন্দর মতন লেগে থাকতে পারে। তাহলে যখনই এদেরকে এরা বেশি মানে লেগে যায়, তখন এদের কি হয়, এদেরকে আমি গলাইতে বেশি তাপ লাগবে, তাই না? এদের গলাইতে বেশি তাপ লাগবে, এদের গলাইতে বেশি তাপ লাগবে, গলাইতে বেশি তাপ লাগবে। একদম যদি খাপে খাপ হয়ে যায়, যদি খাপে খাপ হয়ে যায়, তাহলে গলাইতে বেশি হচ্ছে তাপ লাগবে। তার মানে এদের গলনাঙ্ক বেশি হয়, এদের গলনাঙ্ক বেশি হয়।
এদের গলনাঙ্ক বেশি হয়। কেন বেশি হয়? কারণ এরা খুবই মানে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু হচ্ছে একদম খাপে খাপভাবে থাকে। মানে এদের একটা অণুর সাথে আরেকটা অণু হচ্ছে একদম খাপে খাপভাবে থাকে। কিন্তু এদের ক্ষেত্রে অত খাপে খাপ না, তাই হচ্ছে এদের গলনাঙ্ক কম হয়, এদের গলনাঙ্ক বেশি হয়। কিন্তু এখানে আরেকটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে যে স্ফুটনাঙ্ক কিন্তু এটার বেশি। কেন? কারণ এখানে হচ্ছে এর দ্রাব্যতা বেশি হয়। এর দ্রাব্যতা বেশি হওয়ার কারণে আমাদের হচ্ছে মানে করতে লাইক মানে বাষ্পায়িত করতে বেশি তাপ লাগে। ঠিক আছে? দ্রাব্যতা যেহেতু বেশি আর এটার হচ্ছে গলাতে বেশি তাপ লাগে, তো এটার হচ্ছে গলনাঙ্ক বেশি। আর যদি বলি কি বেশি, তাপীয় স্থিতি মানে স্থিতি বেশি। ঠিক আছে? স্থিতি বেশি, স্থায়িত্ব বেশি, তাই না? স্থিতি বেশি মানে একদম খাপে খাপভাবে লাগছে, তো তাহলে তাপীয় স্থিতি বেশি আর কি। তাপীয় স্থিতি বেশি, তাপীয় স্থিতি বেশি। তাহলে 2টা পয়েন্ট এখানে মাথায় রাখবা, এখানে 3টা পয়েন্ট মাথায় রাখবা, এখানে এই 3টা পয়েন্ট মাথায় রাখবা, এখানে হচ্ছে এই 2টা পয়েন্ট মাথায় রাখবা। ঠিক আছে? তাহলে বললাম কি কি, যে এখানের দ্রাব্যতা বেশি। কেন দ্রাব্যতা বেশি? কারণ এখানে হচ্ছে 2টা মেরু সৃষ্টি হয়, পোল সৃষ্টি হয়। তো যেহেতু দ্রাব্যতা বেশি, তার এই কারণে আমি বলতেছি হচ্ছে প্রতিসরণাঙ্ক বেশি এবং হচ্ছে স্ফুটনাঙ্ক বেশি। আর এখানে যেহেতু খাপে খাপভাবে লাগে, তাহলে বলতে পারি তাপীয় স্থিতি বেশি এবং হচ্ছে এদের গলনাঙ্ক বা গলাইতে বেশি তাপ লাগবে, মানে গলনাঙ্ক বেশি। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা সিস্টেম সমাণু সম্পর্কে দেখলাম। তো এবার আমরা দেখব হচ্ছে আলোক সমানুতা। আলোক সমানুতা আমরা দেখব। তো আলোক সমানুতা দেখার আগে আমরা একটা জিনিস খেয়াল করব, যে ধরো তোমার কাছে একটা আলো আছে, আমরা আলো নিয়ে একটু কথা বলি। ধরো তোমার কাছে একটা আলো আছে এবং আলোর তল যদি বলি, আলো কিন্তু বিভিন্ন তলে থাকতে পারে, বিভিন্ন তলে থাকতে পারে আলো। আলো কিন্তু বিভিন্ন তলে থাকতে পারে। একটা আলো আছে, একদম সাধারণ আলো। ঠিক আছে? এটা হচ্ছে একদম সাধারণ আলো। এখন আমি যখন এটাকে পোলারাইজারের মাধ্যমে প্রবেশ করাবো, মানে আমি এটা ধরো পোলারাইজার, জাস্ট ইমাজিন করে নাও এটা হচ্ছে পোলারাইজার। এটা হচ্ছে পোলারাইজার। পোলারাইজার, এই পোলারাইজারের মাধ্যমে যখন আমি এই সাধারণ আলো প্রবেশ করাবো, তখন আমার যেটা তৈরি করে সেটা হচ্ছে একটা তলে, এখানে তো বিভিন্ন তলে হচ্ছে আলোগুলো আছে, তখন একটা তলে হচ্ছে কনভার্ট হবে, একটা তলে হচ্ছে কনভার্ট হয়ে যাবে, একটা তলে কনভার্ট হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমরা বলি পোলারাইজড আলো। পোলারাইজড আলো। তাহলে এটা হচ্ছে সাধারণ আলো, এটা হচ্ছে পোলারাইজড আলো। তাহলে পোলারাইজড আলো আমরা কেমনে তৈরি করা লাগে বুঝছি। একটা পোলারাইজারের মাধ্যমে যখন সাধারণ আলোকে ওই পোলারাইজারের ভিতর দিয়ে প্রবেশ করাই দেব, তখন হচ্ছে সেটা পোলারাইজার আলো তে কনভার্ট হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখন আলোক সমানুতা হওয়ার শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে তাকে অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে। কি থাকতে হবে ভাই? কাইরাল কার্বন। কাইরাল কার্বন থাকা লাগবে। কাইরাল কার্বন থাকা লাগবে। এখন কোশ্চেন হচ্ছে যে কাইরাল কার্বন কি জিনিস আবার? তো কাইরাল কার্বন হচ্ছে যে কার্বনের 4 হাতে 4টা জিনিস থাকা লাগবে। ধরো কার্বনের কয়টা হাত, কয়টা? 4টা। 1 2 3 4। এখন এই 4 হাতে যদি 4টাই ভিন্ন জিনিস থাকে, তখন আমরা বলি হচ্ছে সেটা কাইরাল কার্বন। যেমন আমি যদি বলি, ধরো এখানে আছে হচ্ছে উইচ, এখানে ধরো থাকে ধরো এইচ, আর এখানে ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে CH3, আর এখানে ধরো দিয়ে দিলাম হচ্ছে CHU। তাহলে এখানে দেখো তো 4 হাতে 4টা জিনিস না? 4 হাতে 4টা ভিন্ন জিনিস না? 4 হাতে 4টা জিনিস, ঠিক আছে, তবে এই জিনিসগুলো কি ভিন্ন ভিন্ন টাইপের। তাহলে এই যে যদি 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকে, তখন ওই যে কার্বন যেটা, এটাকে আমরা বলি হচ্ছে কাইরাল কার্বন, এবং আমরা এরকম স্টার দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তাহলে কাইরাল কার্বন কি বুঝছি, যে কাইরাল কার্বন কি কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস। কি? কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস। কার্বনের 4 হাতে ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস, ঠিক আছে? কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস। ওকে, তো প্রথম শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকা লাগবে। 2 নম্বর শর্ত হচ্ছে তাকে আলোক সক্রিয় হতে হবে। আলোক সক্রিয় হতে হবে। আলোক সক্রিয় হতে হবে।
তো আলোক সক্রিয় হতে হবে মানে কি? এর মানে হচ্ছে যে ওই যে আমি পোলারাইজড আলো, এই পোলারাইজড আলোকে আমি যখন একটা ওই যে যৌগটা আমরা মানে ওই আলোক সমানতা দেয় কিনা ওই যৌগের মধ্যে দিয়ে পাস করাই, তখন ওই পোলারাইজড আলো হচ্ছে বেঁকে যায়। লাইক এরকম ধরো এই যে আমার পোলারাইজড আলো, এই যে পোলারাইজড আলো, এই যে পোলারাইজড আলো, এটাকে যখন ধরো আমি লাইক আমার কাছে আছে হচ্ছে ধরো ল্যাকটিক অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড ধরো আছে এখানে, আমি ধরে নিলাম ধরো এখানে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আছে, ধরে নিলাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। তো তখন যেটা হয় তখন হচ্ছে আমার ওই এই আলোর যে এটা এটা হালকা একটু বেঁকে যায়, হালকা একটু বেঁকে যায়, লাইক ধরো থিটা কোণে বেঁকে গেল, যে থিটা কোণে বেঁকে গেল। তাহলে এই যে যদি বেঁকে যায় তখন আমরা বলি হচ্ছে সেটা আলোক সক্রিয়। তাহলে প্রথম শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকা লাগবে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আলোক সক্রিয় হতে হবে। এখন এই যে আলোক সক্রিয় যে হওয়াটা সেটা কিন্তু একদম এক্সপেরিমেন্টাল বা পরীক্ষামূলক, এটা কিন্তু আমরা হচ্ছে দেখি বলতে পারি না। আচ্ছা, তো এবার আমরা কথা বলবো হচ্ছে এনানসিওমার কাকে বলে। তো এনানসিওমার হচ্ছে যে প্রথম শর্ত আলোক সমাণু হওয়া লাগবে, আলোক সমাণু হওয়া লাগবে এবং সেই সাথে যদি মিরর ইমেজ হয়, মিরর ইমেজ হয় বা দর্পণ প্রতিবিম্ব হয় তখন আমরা বলি হচ্ছে এনানসিওমার। যেমন আমি যদি উদাহরণ দিই, ধরো একটা কার্বনের 4টা হাত দিলাম, একটা হাতে আছে হচ্ছে COOH, একটা হাতে আছে হচ্ছে OH, একটা হাতে আছে হচ্ছে CH3 এবং আরেকটা হাতে আছে হচ্ছে হাইড্রোজেন। তাহলে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে, তাহলে হচ্ছে সে কাইরাল কার্বন। এই যে এখানে যে কার্বন মানে এটাকে এভাবে লেখা যেত আর কি, OH CH3 H COOH এভাবে লেখা যেত, বাট আমি এভাবে লিখলাম। কেন লিখলাম? কারণ আমরা এখানে তো একটা কার্বন, যখন হচ্ছে 2টা কার্বন বা 3টা কার্বন থাকবে তখন তো হচ্ছে একটার পর একটা কার্বন লেখা আসলে অনেক কঠিন হয়ে যাবে। তখন শুধু ধরো হচ্ছে যে এরকমভাবে লিখলেই হয়ে যেতেছে, তাই না? তাহলে এভাবে লেখা আমাদের একটু প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? একটু প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করি, এখানে যে এখানে হচ্ছে 4 হাতে 4টা জিনিস আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে এখানে যে কার্বন বা এই যে এই কার্বন সেটা হচ্ছে কাইরাল কার্বন এবং এটা হচ্ছে আলোক সমাণু। তাহলে আলোক সমাণু পাইলাম, তারপর হচ্ছে মিরর ইমেজ। তাহলে মিরর ইমেজ আমাকে হচ্ছে এখন বের করা লাগবে। তাহলে এটার মিরর ইমেজ কি? এটার মিরর ইমেজ হচ্ছে H3C আর এটা হবে হচ্ছে HWC আর এখানে দিলাম হচ্ছে OH, এটা হচ্ছে H। তাহলে এই যে এইটা আর এটা কিন্তু পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব বা মিরর না, তাই না? মিরর ইমেজ না এটা? মিরর ইমেজ উল্টা একটু। তাহলে এটা এবং এটা হচ্ছে মিরর ইমেজ, এটা এবং এটা আমরা বলতে পারি এটা হচ্ছে মিরর ইমেজ, মিরর ইমেজ। তাহলে আলোক সমাণু এবং যদি মিরর ইমেজ হয় তখন আমরা এগুলাকে বলি হচ্ছে এনানসিওমার। কি বলি ভাই? এনানসিওমার। ঠিক আছে, ওকে। এখন তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে এই যে এটা যে হচ্ছে আলোক সক্রিয়, এই যে এখানে একটা পয়েন্ট বলছিলাম আলোক সক্রিয় হতে হবে। তো এটা যে আলোক সক্রিয়, এটা তো হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট দেখি করা যাবে না, তাই না? এটা তো হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট করা লাগবে। এখন এক্সপেরিমেন্ট তো আমাদের দ্বারা এখন সম্ভব না। এখন আমরা তাহলে কি করব? আমরা দেখব যে এখানে OH আছে কিনা। তাহলে এখানে এই যে OH আছে, কোন দিকে আছে? ডান দিকে আছে, ডান দিকে আছে। তাহলে আমরা লিখব হচ্ছে ডি, যেহেতু ডান দিকে আছে এবং এই যৌগের নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, তাহলে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে লিখলাম হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড এবং যেহেতু ডান দিকে আছে তাহলে এর যে ঘূর্ণন সেটা হবে এই দিকে, এই দিকে, ডান দিকে। এবার এই যে এখানে ওয়েস্ট হচ্ছে বাম দিকে মানে লেফট সাইডে, তার মানে এল দিব, তারপরে দিব হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এবং ঘূর্ণন হবে হচ্ছে এই যে বাম দিকে। তাহলে এই যে এরা পরস্পরের হচ্ছে এনানসিওমার, এরা পরস্পরের এনানসিওমার। এখন এই যে দুইটা এনানসিওমারের মিশ্রণ যদি আমি করি, দুইটা এনানসিওমারের মিশ্রণ আমি যদি করি,
দুইটি এনানসিউমারের মিশ্রণ যদি করি, এনানসিউমারের মিশ্রণ বা শরবত যদি করি, সেটাকে আমরা বলি হচ্ছে কি ভাই? রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ, ঠিক আছে? তাহলে এই যে এই দুইটা এনানসিউমারের মিশ্রণ যদি আমি নেই, তাহলে সেটাকে আমি বলি হচ্ছে রেসিমিক মিশ্রণ। এবং দেখো, একটার আলোক সক্রিয়তার দিক হচ্ছে এইদিকে, আর একটার আলোক সক্রিয়তার দিক হচ্ছে এইদিকে। তাহলে কি হচ্ছে, একটা আরেকটাকে নালিফাই করে দিচ্ছে, তাই না? তাহলে রেসিমিক মিশ্রণের কোনো আলোক সক্রিয়তা কি আছে? নাই। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে আলোক সক্রিয়হীন, বা ইংলিশে বললে অপটিক্যালি ইনএক্টিভ। অপটিক্যালি কি ইনএক্টিভ, তাই না? ইনএক্টিভ বা আলোক সক্রিয়হীন, ঠিক আছে? আলোক সক্রিয়হীন, বা আমরা ইংলিশে একটু বলি অপটিক্যালি ইনএক্টিভ। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা শিখলাম। তারপর হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার হচ্ছে যে কি, ওইখানে আলোক সমাণু বাট দর্পণ প্রতিবিম্ব না, মিরর ইমেজ না, ঠিক আছে? মিরর ইমেজ না। যেমন আমি যদি বলি এখানে ধরো লাইক বললাম, এখানে দিলাম হচ্ছে হাইড্রোজেন, এখানে দিলাম উইচ, এখানে দিলাম হচ্ছে এইচ, এখানে দিলাম ও এইচ, আর এখানে আছে হচ্ছে CHO, এখানে আছে হচ্ছে CH3। তাহলে এখানে কয়টা কার্বন আছে ইয়াতে, মেন ইয়াতে, মানে কাইরাল কার্বন কয়টা আছে একটু খেয়াল করি। এখানে একটা কার্বন, তো এখানে তো 3 হাতে 3টা হাইড্রোজেন, তাহলে না, এটা কাইরাল কার্বন না। এবং এই কার্বনের জন্য আমরা যদি বলি, এখানে আছে হচ্ছে হাইড্রোজেন, এখানে উইচ, এখানে CH3, আর এখানে হচ্ছে আরেকটা কার্বন, এখানে একটা কার্বন। তাহলে এই যে এখানকার যে এটার 4 হাতে 4টা ভিন্ন জিনিস, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে কাইরাল কার্বন, 2টা কাইরাল কার্বন। এবার এটার জন্য যদি বলি, তাহলে এর একাতে আছে হাইড্রোজেন, একাতে হচ্ছে CHO, একাতে আছে হচ্ছে উইচ, আর একাতে আছে হচ্ছে একটা কার্বন। তাহলে এটারও 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে, তাহলে এখানে হচ্ছে 2টা কাইরাল কার্বন আমি হচ্ছে পাচ্ছি, 2টা কাইরাল কার্বন পাচ্ছি। ভালো কথা, ভালো কথা। তাহলে এখানে আমি 2টা কাইরাল কার্বন পাচ্ছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ডায়াস্টেরিওমার আনবো। ধরো লাগে আমি বললাম CHO। এখানে আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে এইটাও কিন্তু কাইরাল কার্বন। কেন? কারণ দেখো, এখানে এক পাশে হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, আর এক পাশে হচ্ছে সি আছে, সি আছে, ঠিক আছে? ও না, এটা কাইরাল কার্বন না। মানে এটা যদি আমি আঁকি, তাহলে এটা হচ্ছে এরকম, এরকম হইতো। মানে উপরের দিকে আছে হচ্ছে ধরো একটা কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, আর এদিকে হচ্ছে ধরো অক্সিজেন। না, এটা কাইরাল কার্বন না। এটা তাহলে কাইরাল কার্বন না, 2টা কাইরাল কার্বন আমি হচ্ছে এই যুগে পাচ্ছি। ওকে, এখন ধরো আমি এখানে লিখলাম লাইক CHO, এখানে লিখলাম CH3, আর এখানে দিলাম OH, এখানে একটা জাস্ট চেঞ্জ করে দিলাম, জাস্ট একটা চেঞ্জ করে দিলাম। তাহলে এটা কি মিরর ইমেজ? না, এটা কিন্তু মিরর ইমেজ না। যদি এরকম হইতো, যদি এরকম হইতো যে এখানে যদি উইচ থাকতো, এখানে যদি উইচ থাকতো, আর এখানে যদি শুধু এইচ থাকতো, তাইলে মিরর ইমেজ হইতো। তাইলে এই যে এইচটা হয়ে গেছে এখানে, ওয়েস্ট হয়ে গেছে এখানে, এইচটা হয়ে গেছে এখানে, ওয়েস্ট হয়ে গেছে এখানে, তাইলে কিন্তু মিরর ইমেজ হইতো, তাইলে কিন্তু মিরর ইমেজ হইতো। হ্যাঁ, মিরর ইমেজ হইতো, কিন্তু এখানে তো এইচ ঠিকই আছে, আর এখানে ওয়েচ আছে। তাহলে এই যে এই দুইটা কিন্তু পরস্পরের মিরর ইমেজ না, পরস্পরের মিরর ইমেজ না। তাহলে এরা কি ইমেজ? এরা সাধারণ, এরা কিন্তু আলোক সক্রিয় এবং আলোক সমাণু, এরা পরস্পরের আলোক সমাণু, ঠিক আছে, বাট এরা কিন্তু মিরর ইমেজ না, ঠিক আছে? এরা কিন্তু মিরর ইমেজ না। তাহলে এদেরকে আমি বলি হচ্ছে ডায়াস্টেরিওমার। কি বলি ভাই? ডায়াস্টেরিওমার। ওকে, তাহলে ডায়াস্টেরিওমার কি এটাও বললাম, যে এখানে মিরর ইমেজ হবে না। কি হবে না? মিরর ইমেজ হবে না। ভালো কথা। তো এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মেসোযৌগ। মেসোযৌগ কি? যে নিজেই নিজের মিরর ইমেজ, যে নিজেই নিজের মিরর ইমেজ, যে নিজেই নিজের প্রতিবিম্ব বা মিরর ইমেজ, ঠিক আছে? যে নিজেই নিজের প্রতিবিম্ব বা মিরর ইমেজ। তাহলে এটা আসলে একটা ইন্টারেস্টিং জিনিস, যে নিজেই নিজের মিরর ইমেজ কেমন হয় আবার। যেমন আমরা যদি উদাহরণ দিই একটা, লাইক
এখানে দিলাম CuH, এখানেও দিলাম CuH, এক হাতে আছে হচ্ছে হাইড্রোজেন হাইড্রোক্সাইড, এখানে আছে HOH এবং এই যৌগের নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। এই যৌগের নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। ওকে, তাহলে এখানে যদি আমরা একটা খেয়াল করি যে এখানে যদি আমি একটা তল চিন্তা করি এইভাবে, আমি যদি একটা তল চিন্তা করি এখানে, তাহলে এই যে উপরে যে মানে যতটুকু আমরা দেখতে পাচ্ছি নিচেও ঠিক ততটুকুই দেখতে পাচ্ছি। তাহলে এই যে এটাকে পরস্পরের মিরর ইমেজ আমি বলতে পারতেছি। তাহলে এই যে একটু খেয়াল করি, এই উপরে আমি যতটুকু দেখতে পাচ্ছি নিচেও কিন্তু ঠিক ততটুকুই দেখতে পাচ্ছি, ঠিক আছে না? তাহলে কি পরস্পরের এরা হচ্ছে মিরর ইমেজ, ঠিক আছে? তাহলে তখন আমি এটাকে বলি হচ্ছে মেসোযৌগ। কি বলি? মেসোযৌগ। তাহলে এটার নাম হবে হচ্ছে মেসোটার্টারিক অ্যাসিড। মেসোটার্টারিক অ্যাসিড। ওকে, ঠিক আছে। তো এবার আমরা হচ্ছে অপটিক্যাল আইসোমারের সংখ্যা নির্ণয় করব বা আলোক সমাণুর সংখ্যা নির্ণয় করব, মানে কার কতটা আলোক সমাণু হতে পারে। তো প্রথম কথা হচ্ছে যদি ডান বাম করেও মেসো পসিবল না হয়, মেসো সম্ভব হয় না, মেসো অসম্ভব, তখন সূত্র হবে হচ্ছে টু দি পাওয়ার n। কি হবে? টু দি পাওয়ার n। তখন আমি যদি বলি HOH, এখানে দিলাম হচ্ছে CHO, এখানে দিলাম হচ্ছে CH2OH। তাহলে এই যে এই যৌগের কয়টা মানে আলোক সমাণু হবে? এখানে কাইরাল কার্বন কত আছে? এখানে একটা, এখানে একটা, দুইটা কাইরাল কার্বন আছে, দুইটা কাইরাল কার্বন আছে। এবং এখানে কি কখনো মেসো পসিবল? উপরে CHO নিচে CH2OH, তাহলে জীবনও সম্ভব না। মেসো বা মিরর ইমেজ মানে নিজেই নিজের মিরর ইমেজ কি সম্ভব? নিজেই নিজের প্রতিবিম্ব কি সম্ভব? এখানে দেখো এই যে COOH, আবার এখানেও COOH, এই কারণে এটা হয়ে গেছে। কিন্তু এটা তো হবে না, এটা তো হবে না, তাহলে মেসো কোনোভাবেই সম্ভব না। তো যদি মেসো কোনোভাবেই সম্ভব না হয় তখন সূত্র হচ্ছে টু দি পাওয়ার n। তাহলে এখানে n কত? n কি? n হচ্ছে কাইরাল কার্বন। এখানে n কি? n হচ্ছে কাইরাল কার্বন। n কি? n হচ্ছে এখানে কাইরাল কার্বন। তাহলে এখানে কাইরাল কার্বন কয়টা আছে? দুইটা আছে। তাহলে হচ্ছে 2 স্কয়ার, তার মানে 4। ঠিক আছে, 4। এখন তুমি আমাকে বলো যে আমি যদি এই যৌগটা আঁকি CHO CH2OH OH H OH H HOH, এই যৌগের নাম হচ্ছে লাই লাই লাইগোস। ঠিক আছে, লাইসোস বলা যেতে পারে, লাইসোস। ঠিক আছে, তো এই যে এই যৌগটা, এই যৌগের সমাণু কত হবে? আলোক সমাণু কত হবে? এখানে কয়টা কাইরাল কার্বন আছে? এখানে 3টা কাইরাল কার্বন আছে, একটা, দুইটা, আর হচ্ছে 3টা। তাহলে হচ্ছে 2 কিউব মানে 8। 8টা আলোক সমাণু হইতে পারে। ওকে, এখন 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি ডান বাম করে মেসো পসিবল হয়, যদি ডান বাম করে মেসো পসিবল হয়, মেসো সম্ভব হয়, তখন সূত্র হবে হচ্ছে টু দি পাওয়ার n-1। ওকে, টু দি পাওয়ার n-1। যেমন আমি যদি উদাহরণ দেই, এখানেও দিলাম COH, এখানেও দিলাম COH, এখানে দিলাম SOH, এখানে দিলাম হচ্ছে OH। ঠিক আছে, তো এখন আমি যদি এখানে একটা প্রতিসম তল চিন্তা করতাম, তাহলে এই যে এই ওয়েসটাকে জাস্ট ওই পাশে পাঠাই দিলেই কিন্তু কি হইতো? মেসোযোগ হইতো। এটা কিন্তু এখনো মেসোযোগ হয় নাই। কিন্তু যদি করতাম যে ওয়েসটাকে যদি ওই পাশে করতাম আর এটাকে যদি ওই পাশে নিতাম, ডান বাম করতাম, তাহলেই কিন্তু মেসো পসিবল হইতো। তখন আমার সূত্র কি হবে? টু দি পাওয়ার n-1। তাহলে এখানে n কত? কাইরাল কার্বন কয়টা আছে? 2টা আছে। তাহলে সূত্র হবে হচ্ছে টু দি পাওয়ার 2-1। তার মানে টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে 2টা। 2টা সমান পসিবল এখানে।
এখন 3 নাম্বার কেস হচ্ছে যে যদি মেসোই হয় তখন আমাদের সূত্র হবে হচ্ছে টু দি পাওয়ার n-2 ডিভাইডেড বাই 2, টু দি পাওয়ার n-2 ডিভাইড বাই হচ্ছে 2। ঠিক আছে, যেমন একটা এখানে মেসো যোগ পাইছিলাম, তাহলে এই যোগের ক্ষেত্রে কাইরাল কার্বন কয়টা আছে? একটা, দুইটা। তাহলে সূত্র কি ছিল? টু দি পাওয়ার n-2 ডিভাইড বাই 2। তাহলে টু দি পাওয়ার n কত এখানে? দুইটা। তাহলে 2 - 2 বাই 2, তাহলে 2 - 2 কত হয়? 0। তাহলে টু দি পাওয়ার 0 তার মানে হচ্ছে 1। তাহলে একটা সমানই সম্ভব এখানে। ওকে, তাহলে এটাও আমরা দেখে ফেললাম। তো আজকে এই পর্যন্তই থাকুক। সবাইকে নেক্সট ক্লাসে শুভেচ্ছা থাকলো। ওকে।